নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। দ্বিতীয়ত হলো গিয়ে এনারা এক একজন কোনো বড় কেউ না, মানে একজন পলিটিশিয়ানকে ধরলো বা একজন সাংবাদিককে ধরলো, ব্যাপারটা ওরকমের না। একজন দেখলাম গৃহিণী, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে অনেকে আপনাদের মতো, আরেকজন দেখলাম রেস্টুরেন্টের মালিক, মানে একজন দেখলাম জাস্ট সিম্পল গ্রামবাসী, উনি পড়তে পারেন কেন সন্দেহ আছে। আমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো একটা সরকার এরকমের কাজ করে, অ্যাবসোলুটলি মানে যারা হয়তো রাজনৈতিক পরিসরে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না, তাদেরকেও এ ধরনের অদ্ভুতভাবে অ্যারেস্ট করা হচ্ছে, রাত 1:30টার সময় যে তুলে আনা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, এবং যেটা যখন গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, তখন এটাকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ খুব কমে যায়। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কি করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কি, ওই যেটা আগে ছিল যে ডিলিট করো না হলে সমস্যা হবে, ডিলিট করো না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা ভাবনা এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে জুনিয়ররা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। এইখানে যা হচ্ছে, এখানে আসলে কি হতে যাচ্ছে এটার বিষয়ে কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে? তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী একজনকে হায়ার করতে হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা গুম কমিশনে কেস ডিল করতাম, যেখানে ছাত্রদেরকে এরকম তুলে নিয়ে গিয়েছিল, ওনার সেই ছদ্মনাম ধরে ওনাকে ডাক দেয়। যেহেতু ছদ্মনাম ধরে ডাক দেয়, উনি একাই এভাবে করে মাথা তোলেন। উনি যখন মাথা তোলেন তখন ওরা আইডেন্টিফাই করতে পারে উনি কে, এবং ওনাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, অত্যাচার করা হয়, অকথ্য অত্যাচার করা হয়। উনি আমার কাছে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে ওনাকে কে অত্যাচার করেছিল। তা আমি বলেছিলাম যে কিভাবে আইডেন্টিফাই করলেন, আপনার তো চোখ বন্ধ ছিল। তখন উনি বললেন ওনাকে যখন উল্টা করে পিটানো হচ্ছিল তখন ওনার চোখের যে বাঁধনটা ছিল সেই বাঁধনটা স্লিপ করে, কারণ গ্র্যাভিটি। বাঁধনটা স্লিপ করার সময় উনি নোটিস করেন যে চারপাশে কে কে ছিলেন। পরবর্তীতে উনি মিলান যে ওই সময় যারা ছিলেন তাদের ফেসের সাথে উনি পরবর্তীতে মিলান। ওনাকে কদিন গুম রাখার পরেই ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়াটা কিন্তু ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়ার সময় যেটা করা হতো, যেটা আমরা আমাদের রিপোর্টেও দেখিয়েছি, সেটা হলো মিথ্যা মামলা দেওয়া হয়। এক গাদা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো সবই বিষয়বস্তু একই ছিল, যে তৎকালীন সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে, এই জিনিসগুলো হলো গিয়ে হারাম কাজের সমতুল্য, অতএব ওনাকে এখন এটার জন্য দায়ী করা হয়। এই ধরনের মামলাগুলো, এই ধরনের কেসের একটা ইনগ্রেডিয়েন্ট, এটা হলো যেটাকে বলি আমরা ক্রাইমের যে সিগনেচার আছে, এটা হলো সেই ক্রাইমের সিগনেচার। আমরা আমাদের রিপোর্টে ওয়েপেনাইজেশন অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলেছি। সেটা হলো যে মিথ্যে মামলা দেওয়া হবে, তারপরে মিথ্যে মামলার হয়রানি চলবে অনেক বছর। আমি আজকে আমার বক্তব্যে মোটামুটি 4টা পয়েন্ট কভার করার চেষ্টা করব। একটা হলো যে বর্তমানে যেটা হচ্ছে ইন টার্মস অফ যেভাবে করে কথা বলার জন্য ধরা হচ্ছে, অনেক ঘটনা যে ঘটছে তা না, কিন্তু যে কয়টা ঘটনা ঘটছে এগুলো একটি প্যাটার্ন ইন্ডিকেট করে, এক। দ্বিতীয় হলো গিয়ে যে এই সব ক্ষেত্রে আমরা দেখছি যে বেল পাচ্ছে, কিন্তু বেল আসলে গল্পটার বা কাহিনীটা শেষ না, এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট হবে। তৃতীয় পয়েন্ট হবে যে বাকস্বাধীনতার লিমিটটা কোথায়, গালি, পাবলিক ফিগারদের গালি শোনা যে বাকস্বাধীনতার লিমিটের অন্তর্ভুক্ত হবে, সেটা হবে আমার তৃতীয় পয়েন্ট। এবং চতুর্থ হলো গিয়ে যে তাহলে একটা সরকার কিভাবে করে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন ফাইট করতে পারে, যেহেতু এটাও তার কাজের একটা অংশ। প্রথমটায় আসি। সরকারের নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। পরবর্তীতে আমি দেখেছি সংখ্যাটা মনে হয় বেড়েছে, আমি পরবর্তী এক্সাক্ট ফিগারটা না, বা 30 দিনে 7 জন এরকম একটা। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে, এক। দ্বিতীয়ত হলো গিয়ে এনারা এক একজন কোনো বড় কেউ না, মানে একজন পলিটিশিয়ানকে ধরলো বা একজন সাংবাদিককে ধরলো, ব্যাপারটা ওরকমের না। একজন দেখলাম গৃহিণী, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে অনেকে আপনাদের মতো, আরেকজন দেখলাম রেস্টুরেন্টের মালিক, মানে একজন দেখলাম জাস্ট সিম্পল গ্রামবাসী, উনি পড়তে পারেন কেন সন্দেহ আছে।
আমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো একটা সরকার এরকমের কাজ করে অ্যাবসোলুটলি মানে যারা হয়তো রাজনৈতিক পরিসরে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না, তাদেরকেও এ ধরনের অদ্ভুত ভাবে অ্যারেস্ট করা হচ্ছে, রাত 1:30টার সময় যে তুলে আনা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, এবং যেটা যখন গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, তখন এটাকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ খুব কমে যায়। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কী করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনিই চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কেউ যেটা আগে ছিল যে ডিলিট করো না হলে সমস্যা হবে, ডিলিট করো না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা হবে না, এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে জুনিয়ররা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। এইখানে যা হচ্ছে এখানে আসলে কি হতে যাচ্ছে এটার বিষয়ে কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে? তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী একজনকে হায়ার করতে হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা গুম কমিশনে কেস ডিল করতাম, যেখানে ছাত্রদেরকে এরকম তুলে নিয়ে গিয়েছিল, পরে মানে মাসে 4টা করে হাজিরা দিত। সে কিন্তু ক্লাসই করতে পারতো না, মানে এবং হাজিরাগুলো থাকে বিস্তৃত অঞ্চল ধরে, তাকে হয় ঢাকায়, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে যে চিটাগাঙে, 3টা কেস দিয়েছে। সে এখান থেকে ওখানে যেতে যেতেই সে ফতুর হয়ে যাচ্ছে। এটা হলো একটা প্যাটার্নের অংশ, এটা হলো যেভাবে করে ক্রাইমটা করা হচ্ছে, যেভাবে করে মানুষের মধ্যে ভীতি সঞ্চারণ করা হচ্ছে। সো বেল হয়ে গেল আলহামদুলিল্লাহ, ব্যাপারটা আসলে একদমই স্টোরিটা সেটা না। বেল হলো স্টার্ট অফ দ্য স্টোরি, নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম। তৃতীয় পয়েন্ট হলো যে সেক্ষেত্রে সরকার আসলে এটা মানে সরকারের ভিতরে যে দুশ্চিন্তাটা থাকে, বা যে কোনো সরকার, এটা শুধু আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে না, সবসময় যেটা থাকে সেটা হলো যে কতটুক বলবে মানুষ, কতটুক বলবে, কতটুক তাকে সহ্য করতে হবে। কাজে অনেক সময় এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা যে অনলাইন স্পেশালি মানুষ অরুচিকর কথা বলে। অনলাইন কেন, আসলে চায়ের দোকানে টঙেও বলা হয়, কিন্তু অনলাইনে ওটা একটা লিপিবদ্ধ রয়ে যায়। অরুচিকর অসুন্দর কথাবার্তা অবশ্যই বলা হয়, কিন্তু পাবলিক ফিগারদের অরুচিকর অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতাটা নর্মাল মানুষের থেকে বেশি থাকতে হবে। মোস্টলি বিকজ এটা আসলে ওনাদেরকে টাচ করে না। সেদিন আমার এক বিদেশি বন্ধু আমার সাথে যোগাযোগ করলো, বললো যে শুনলাম যে তুমি নাকি সিআইএ জয়েন করেছো। আমি বলছি আমিও তো জানি না এটা। পরে দেখলাম গুগল করলে কে জানি কি লিখে রেখেছি, এরকম কথাই আসে। এখন আমি কি এটা তেলে বেগুনে জ্বলে উঠবো? কোনো লাভ আছে জ্বলে ওঠে? ইট ইজ পার্ট অফ দ্য জব, ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ মুভ অন। এটা সবার ক্ষেত্রেই সত্যি, এবং এটা খুব একটা বেশি যে কষ্ট হয় ব্যাপারটা তাও না। যে কে কী বললো শুনলাম না, ইগনোর করাটার মধ্যে খুব একটা অসুবিধা নেই। কারণ ইগনোর না করলে আমাদের সামনে যেটা আসছে সেটা হলো এই যে এখন যেটা হচ্ছে যে ভীতি সঞ্চারণ হচ্ছে, বা আওয়ামী লীগ আমলে যেটা প্রকটভাবে হয়েছিল যে ভীতির সঞ্চারণটা একদম ওয়েপেনাইজড ফর্মে চলে এসেছিল। কিন্তু এর মধ্যে একটা কথা রয়ে যায়, সেটা হলো যে মিসইনফরমেশন তাহলে কেমন করে ট্যাকেল করা হবে। এখানে আমি যদি কেউ আমার ফেসবুক পড়েন জানেন যে আমি আমার নানি সম্পর্কে মাঝে মাঝে কথা বলে, আমি আমার নানিকে এখানে নিয়ে আসতে চাই। নানি প্রতি রাতে ইউটিউব দেখে, হ্যাঁ এটা আমরা বুঝতে পারি, কারণ রুমের বাইরে থেকে আওয়াজ শোনা যায়। তার কারণ হলো নানি ভলিউম কন্ট্রোল করতে পারে না ইউটিউবের, সো ওটা যা থাকে ওইভাবেই চলতে থাকে। দ্বিতীয় আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারে না, সেটা হলো ইউটিউবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়া কন্ট্রোল করতে পারে না। অ্যালগোরিদম নানিকে যা দেয় ওটাই নানি দেখতে বাধ্য, উইচ মিনস নানি অলমোস্ট যা সামনে আসে সেটাই দেখে। সো একটা স্পিচ যদি দেখে ওইটা বারবার করে দেখতে থাকে, কারণ ওটা বারবার করে আসতে থাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। ইভেন সেই নানিকে আমি দেখেছি বলতে এক সময় যে ইউটিউবে যা দেয় ওগুলো মনে হয় সব সত্যি না, তাই না নাবিলা? মনে হয় কিছু মিথ্যাটিতা আছে ওটার ভিতরে। কেন? কারণ আপনি যদি একটা মানুষকে এক্সপোজ করেন টু লাইজ, এক পর্যায়ে সে বুঝতে পারে। সো সরকার মিসইনফরমেশন কীভাবে ট্যাকেল করবে, এটা কোনো একটা অসম্ভব কিছু না। অন্য অনেক দেশ এটা হ্যান্ডেল করেছে। ফিনল্যান্ডের মতো উন্নত বিশ্বের দিকে না তাকালেও চলবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে পিউনিটিভ মেজার অর্থাৎ মামলা মোকদ্দমা ইত্যাদির দিকে না, যে সরকার যদি সঠিক তথ্যটা বারবার করে একটা বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে জনসম্মুখে দিতে থাকে, তাহলে মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান, এবং বাংলাদেশের মানুষ প্রচণ্ড রাজনীতি সচেতন, তারা কিন্তু নিজেই বুঝে নেয় কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু যদি সেটা না হয়, যদি এই ধরনের একটা যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে কালচারটা রয়ে যায়, তখন কিন্তু বিদেশে বসে থাকা অপতথ্য প্রচারকারীরা অনেক ধরনের অপতথ্য ছড়াতে পারবে, এবং মানুষ সেটা সত্য মিথ্যে পার্থক্য করতে পারবে না, কারণ সে আসলে তার সামনে কোনো ধরনের মানদণ্ড নেই। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। গতকালকে দেখলাম প্রধানমন্ত্রী বলছেন যে খুব ভালো কথা বলেছেন, উনি বলেছেন যে পুলিশ সামনে কথা বলার জন্য আর পিক আপ করবে না। যদি এটা সত্যি বাস্তবায়ন হয় তাহলে আমরা খুবই খুশি হব, কারণ
আমি যে প্রথম ভিকটিমটার কথা বলেছিলাম তিনি কিন্তু বিএনপিরই ভিকটিম ছিলেন। প্রথম যে আওয়ামী লীগ আমলে যে যার উপরে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল এবং তার অনেক বন্ধু যারা বিএনপি অ্যাক্টিভিস্ট ছিলেন তাদের উপরে চালানো হয়েছিল। অর্থাৎ বর্তমানে সরকার দলে যারা আছেন তাদের কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই সিস্টেমটা কীভাবে কাজ করে। তারা জানে যে এই সিস্টেমটা এক কোনো কাজেই আসে না, দুই এটা জাস্ট সিম্পলি একটা নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজ করে, যেটা কোনো ফলপ্রসূও হয় না। সো আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ব্রিফলি রিক্যাপিং যে 4টা পয়েন্ট আমি মেনশন করতে চাচ্ছিলাম, একটা হলো গিয়ে যে এই মুহূর্তে যে বিভিন্ন জায়গায় পিক আপ করা হচ্ছে সেই জিনিসটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ নিয়ে এটা একটি প্যাটার্নের অংশ। দ্বিতীয়ত হলো গিয়ে যে বেল হলেই যে আলহামদুলিল্লাহ এন্ড অফ স্টোরি হয়ে যাচ্ছে, ব্যাপারটা মোটেও তা না। বেল হলো সমস্যাটা শুরু, শেষ নয়। তৃতীয়ত হলো গিয়ে যে আমরা যেটা শুনতে চাচ্ছি না বা সরকার যেটা শুনতে চাচ্ছে না সেটা 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 অংশ, সেটা অনেক সময় মানে অর্থাৎ অনেক সময় গালিও ফ্রি স্পিচের অংশ, বাক স্বাধীনতার অংশ, এটা মাথায় রাখা। এবং চতুর্থ হলো গিয়ে যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ফাইট করা জরুরি, কিন্তু সেটার স্বতঃসিদ্ধ পথ আছে, এভাবে করে মামলা মোকদ্দমা করে সেটা আসলে ফাইট করা সম্ভব না। ধন্যবাদ।